বিরোধী দলের মুখের ভাষা স্বৈরাচারী, অভিযোগ বিএনপির। ২৪-এর অভ্যুত্থান ফরাসি বিপ্লবের মতোই জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস। বেনজিরকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ চলমান, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গণ অভ্যুত্থান দিবস ঘিরে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই। ৫০ বছরের সহযোগিতার ভিত্তি গড়েছে ঢাকা বেইজিং, বললেন চীনা রাষ্ট্রদূত। তিস্তা প্রকল্প ও মিয়ানমার করিডোর নিয়ে আশাবাদ। এবং মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ চেয়ে রিট শুনানির আবেদন গ্রহণ। সংক্রামক ব্যাধি হাসপাতালের জমি ১ মাসের মধ্যে উদ্ধারের নির্দেশ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে। বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। এই বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক প্রসঙ্গ সহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব সহ সংশ্লিষ্টরা। দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ড। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইপিজেডে বৃক্ষরোপণ করা হবে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন ইপিজেডে মোট ১,২৫,০০০ বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও অর্থনৈতিক অঞ্চলগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বৈরাচারের ভাষাতেই বিরোধী দলের নেতারা কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর সরকার বাস্তবায়ন করবে। আরও জানাচ্ছেন বিজন কুমার। শেখ হাসিনার শোষণ, বঞ্চনা, দুর্নীতির বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ ঘটে জুলাই গণঅভ্যুত্থানে। রাজপথে নেমে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পতন হয় আওয়ামী স্বৈরাচার সরকারের। ২ বছর পেরিয়ে গেলেও সেই দিনের স্মৃতি এখনও অমলিন। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিএফইউজে ও ডিইউজে আলোচনা সভার আয়োজন করে। এতে সাংবাদিক নেতারা গণঅভ্যুত্থানে তাদের অবদান তুলে ধরেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সারি সারি লাশ পরীক্ষা করে কাজ করে। এ সময় তথ্যমন্ত্রী বলেন, সংসদের বাইরে নানা কিছু চর্চা করা হচ্ছে, কিন্তু জুলাই সনদের প্রতিটি অক্ষর সরকার বাস্তবায়ন করতে চায়। শহীদদেরকে স্মরণ করার নামে কেবলমাত্রই যদি আমরা আমাদের ব্যক্তিগত অথবা কোনো গোষ্ঠীগত উপস্থিতিকে হাজির করার অজুহাত তৈরি করি, আমাদের বিবেকের কাছে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হব। আমাদের রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। আর এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে। তাদের ভাষা স্বৈরাচার সরকারের মতোই। একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেবো না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। আমরা যখন সরকারে এসে আমরা কিন্তু চেষ্টা করছি জুলাইয়ের ঘোষণার প্রতিটি অংশ অক্ষর আমরা যেগুলো স্বাক্ষর করেছি আমরা সেটা পালন করতে চাই। বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনের 18 ঘণ্টা কাজ করছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে সহযোগিতা করার আহ্বান জানান মির্জা ফখরুল। 15, 16, 18 বছরের একটা জঞ্জাল, সেই জঞ্জাল থেকে বেরিয়ে এসে কাজ শুরু করেছেন একজন ব্যক্তি যিনি নিজে নির্বাসিত ছিলেন 18 বছর। দিনের 24 ঘন্টার মধ্যে বোধহয় 18 ঘন্টা তিনি কাজ করেন। এই মানুষটাকে তো আমাদের সহযোগিতা করতে হবে।
আমরা যদি এখন শুধুমাত্র নেগেটিভ কথা বলে তাকে আরো পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু গণতন্ত্রকে আমরা সেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হব না। জুলাই সনদ বাস্তবায়নে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। ইতিমধ্যে পার্লামেন্টে একটা কমিটি গঠন করা হয়েছে। আপনার বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। জুলাই গণ অভ্যুত্থান এককভাবে কারো কৃতিত্ব নয় দাবি করে এটি সব রাজনৈতিক দল, ছাত্র জনতা ও সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসের ফল বলে মন্তব্য করেছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে রক্ত ছড়া জুলাইয়ে নার্সদের অবদান শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে নিঃস্বার্থ সেবা ও অপ্রাপ্তির কথা তুলে ধরেন সেবিকারা। আমি অনেক কষ্ট নিয়ে বলছি, আজও এই মুহূর্ত পর্যন্ত আমরা নার্সরা বৈষম্যের করাল গ্রাস থেকে বের হতে পারি নাই। সেবা কার্যে আমার নার্সরা কখনো দ্বিধান্বিত হয়নি, কখনো ক্লান্ত হয়নি। আন্তরিকতার সাথে, সাহসিকতার সাথে তাদেরকে সেবা দান করেছে। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, নিজেদের জুলাইয়ের মাস্টার মাইন্ড দাবি করে না বিএনপি। সমস্ত সামাজিক, রাজনৈতিক, ইসলামিক শক্তি তাদের সাথে সমন্বয় করে রাজপথে নামিয়েছে বিএনপি, এবং বিএনপির দায়িত্ব ছিল এটা। কারণ বড় দল, যে বড় তার দায়িত্ব বেশি, খুব স্বাভাবিক। এবং বিএনপি কোনো কৃতিত্ব নিচ্ছে না। বিএনপি যেটি বলছে, আমরা আমাদের উপর জনগণের অর্পিত যে দায়িত্ব, একটি বড় দল হিসেবে আমরা সেটি পালন করেছি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়। মানুষ তো নিরাপত্তা চেয়েছে, মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে চেয়েছে, স্বাধীনভাবে কথা বলতে চেয়েছে, নির্ভয়ে কথা বলতে চেয়েছে। এই কারণেই ফরাসি বিপ্লব আর জুলাই বিপ্লবের মধ্যে খুব একটা পার্থক্য নাই। এই দুইটার দার্শনিক ভিত্তি প্রায় একই রকম। জুলাই গণ অভ্যুত্থান সব মানুষের সম্মিলিত প্রয়াসের ফল বলেও মন্তব্য করেন তিনি। কারো ক্রেডিট নেওয়ার কিছু নেই, সমস্ত সম্মিলিত প্রয়াস। আজকে যে ব্যক্তিটি তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমেছে, সেই সন্তানটা বিএনপি নাও করতে পারে, কিন্তু বিএনপির সমর্থক তো। বিএনপির একটি সামাজিক ভিত্তি আছে, বিশাল ভিত্তি, সেই ভিত্তিটা কাজে লেগেছে আন্দোলনে। বর্তমান সরকার স্বাস্থ্য খাত সংস্কারে কাজ করে যাচ্ছে বলেও জানান রিজভী। স্বাস্থ্য খাতে সরকারের অত্যন্ত তীক্ষ্ণ নজরদারি এবং দৃষ্টি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই বলে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ্য জিনিস পাওয়ার পেছনে কারা জড়িত তা জানতে তদন্ত করা হচ্ছে। এ সময় সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে ল ফার্ম কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মফির রহমানের রিপোর্ট। সম্প্রতি রাজধানী সহ কয়েকটি স্থানে বোমা সদৃশ্য বস্তুর অস্তিত্ব মেলে। এতে নড়েচড়ে বসে সরকার। ইতিমধ্যেই পুলিশ বাহিনীকে সতর্ক করা হয়েছে। এদিকে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। সচিবালয় সমসাময়িক বিভিন্ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা সদৃশ্য বস্তু কারা কিভাবে আনলো এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো তৎপরতার বিরুদ্ধে সরকার সজাগ রয়েছে। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। কমলাপুরের ওদিকে, মতিঝিলের ওদিকে একটা মেট্রো রেলের ফিডারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেইভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। সাবেক আইজিপিকে দেশে ফেরাতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে তিনি আরও বলেন, এ নিয়ে কাজ করছে সরকার। কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, ইউএই না আসার শর্ত একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা অনুরোধ করেছি। আর আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে তার বিষয়ে, সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে পিটিশন দায়ের করে।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের বিষয়েও কথা বলেন তিনি। সার্জিও গোর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কল আনার পরে নিজেই তো স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী এবং আস্থাশীল। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। তিস্তা প্রকল্প ও মিয়ানমার করিডোর নিয়ে চীন আশাবাদী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজি মিলনায়তনে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফর ঘিরে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। দুদেশ 50 বছরের সহযোগিতার ভিত্তি গড়েছে বলেও উল্লেখ করেন তিনি। I believe it is the first ever for China and Bangladesh. We have sat together to discuss our experience and how to meet common challenges, why we have our own governance, ideology and practice. So it is another ice-breaking event for all of us. 2025 সালে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে 5 কোটি ও আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ সহ চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য করা রিট আবেদনের ওপর রুল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল শুনানির জন্য গ্রহণ করেছেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মোহাম্মদ আনিসুর রহমান রায়হান। তিনি জানান, মূল রিটটি পুরোপুরি প্রস্তুত হওয়ায় এদিন বিষয়টি সংশ্লিষ্ট হাইকোর্টের বেঞ্চের নজরে আসে ও কার্যতালিকায় 14 নম্বর আইটেম হিসেবে অন্তর্ভুক্ত হয়। আদালতে আমরা এটা তাদের নজরে নিয়ে আসি, আনার পরে একটা লিস্টে ছিল, আজকে লিস্টের আইটেম নাম্বার ছিল 14। সেটা মহামান্য আদালত সেইটা আমলে নিয়ে উনি শুনানির জন্য গ্রহণ করেন এবং আমরা আশা করছি খুব দ্রুত এই শুনানি নিষ্পত্তি হবে এবং আমাদের যে প্রেয়ার ছিল যে ক্ষতিপূরণ, আমরা আশা করছি মহামান্য আদালত সেইভাবেই রুলটা নিষ্পত্তি করবেন। ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে 30 দিনের মধ্যে বুঝিয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জমি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। জনস্বার্থে দায়ের হওয়া এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম মিজান। মন্ত্রণালয়কে এবং তাদেরকে এই ডাইরেকশন দেওয়া হয় যে অচিরেই যেন অবৈধ দখলদারদের কাছ থেকে সংক্রামক ব্যাধি হসপিটালের যে সম্পত্তি আছে এটা তাদের বরাবরে বুঝিয়ে দেওয়ার জন্য অবৈধ দখলদারদের উচ্ছেদের মাধ্যমে 30 দিনের একটা সময় দেন এবং এই মামলায় অনারেবল হাইকোর্ট ডিভিশন রুল ইস্যু করে। এবারে রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। তেসরা আগস্ট 2024 জুলাই অভ্যুত্থানের এই দিনেই আসে শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবি। কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঐতিহাসিক ঘোষণাটি দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 3রা আগস্ট ছাত্র জনতার উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে শহীদ মিনার। ডাক দেয়া হয় অসহযোগ আন্দোলনের। ফিরে দেখা 24-এর সেই দিনের ঘটনা প্রবাহ নিয়ে বিজন কুমারের প্রতিবেদন। ভয়কে জয় করা এবং দাসত্বকে দাফন দেওয়ার অপর নাম জুলাই গণঅভ্যুত্থান, যে আন্দোলন দেশের ইতিহাসে দুর্নিবিত সাহসের অনবদ্য রূপরেখা। জুলাইয়ের ঘটনা প্রবাহ মানুষকে দেখিয়েছে অন্যায়কে না বলে অধিকার আদায়ের পথ। 3রা আগস্ট 2024 গণঅভ্যুত্থানের ক্যালেন্ডারে দিনটি পরিচিত 34 জুলাই হিসেবে। টানা আন্দোলনের নতুন বাঁকে এদিন আরও স্পষ্ট হয়ে ওঠে জনতার আকাঙ্ক্ষা। সেদিন সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে বলেন, গণভবনের দরজা খোলা। কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা,
যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলনে বলেন, এই বিক্ষোভ শুধু ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। গণভবন থেকে আসা আলোচনার আহ্বানে সাড়া দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রক্তের উপর দাঁড়িয়ে সংলাপের কোনো সুযোগ নেই। ৩রা আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএফইউজে ডিইউজের উদ্যোগে ছাত্র জনতার পক্ষে মানববন্ধন করে। এক পর্যায়ে পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন সাংবাদিক এবং আইনজীবী সহ চিকিৎসক আহত হন। এরই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে বিকেলে। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম ঘোষণা করেন এক দফা, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ। স্বৈরাচার মুক্ত রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কথাও বলেন তিনি। একই সঙ্গে আন্দোলনকালে হত্যা ও অপহরণের বিচারের দাবি তুলে অসহযোগ আন্দোলনের ডাক দেন নাহিদ ইসলাম। এছাড়া একই সংগঠনের প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া অসহযোগ আন্দোলন সফল করতে 15 দফা ঘোষণা করেন। সমাবেশ শেষ হলে সেদিন সন্ধ্যায় বিক্ষোভকারীরা টিএসসি এলাকায় জড়ো হয়ে রাজু ভাস্কর্যের চোখ লাল কাপড় দিয়ে বেঁধে দেয়। পরে শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে আকস্মিক পরিদর্শনে এসে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন কাশিমপুর ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল। যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কজন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য এই আদেশটি আমরা দিই। দেশব্যাপী শুরু হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ প্রতিযোগিতা 2026। সকালে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সভায় এ কথা জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় তিনি আরও বলেন, দেশব্যাপী মোট 49,589 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশে এই প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমা সদৃশ্য বস্তুর বিস্ফোরণে একই পরিবারের 3 জন গুরুতর দগ্ধ হয়েছেন। সকালে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার কারণ ও দায়ীদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি বেঁচে আছেন এমন ইঙ্গিত মিলেছে নতুন প্রকাশিত কিছু ছবিতে। তাকে আন্তর্জাতিক রেড ক্রসের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নিতে দেখা গেছে। গত 2.5 বছরের মধ্যে এই প্রথম তিনি কোনো প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাই দীর্ঘ সময় পর তার ছবি প্রকাশ ঘিরে শুরু হয়েছে আলোচনা। তবে বৈঠকটি কোথায় হয়েছে বা সেখানে কি বিষয়ে আলোচনা হয়েছে তা আইসিআরসির মিয়ানমার কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আজ শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের নতুন দফার আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তেহরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি থাকলেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের অনুরোধে সম্ভাব্য চুক্তির কথা বিবেচনা করে অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি দাবি করেন হরমুজ প্রণালী ও ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে সমঝোতা হয়েছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির বিষয়ে আলোচনা শুরু হতে পারে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি থাকা সত্ত্বেও সম্ভাব্য সমঝোতার কথা বিবেচনা করে তা স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প দাবি করেন হরমুজ প্রণালী ও ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে সমঝোতা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধেই তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত অভিযান বাতিল করেছেন। এদিকে আল জাজিরা জানিয়েছে তেহরানে একটি পরোক্ষ আলোচনার জন্য মধ্যস্থতাকারীরা প্রস্তুত রয়েছেন। মাস্কাট ও তেহরানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনাও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিষয়ক পদক্ষেপে অসন্তোষ বাড়ছে। অ্যাসোসিয়েটেড প্রেস ও এনওআরসি সেন্টারের সাম্প্রতিক জরিপে জানা গেছে দেশটির উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তার অভিবাসন নীতির ওপর আস্থা হারিয়েছেন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। ফুটবল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ নিয়ে ফিফা ও উয়েফার দ্বন্দ্ব এবার আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে। বিশ্বকাপ সহ ফিফার বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে শুরু হওয়া বিতর্ক এবার আইনি লড়াইয়ের দিকে গড়াচ্ছে। এবার ফিফা সভাপতি এবং সংশ্লিষ্ট কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে সম্ভাব্য প্রাক আইনি নোটিশ পাঠিয়েছে সংস্থাটি। পাশাপাশি সংশ্লিষ্ট সব নথি, ইমেইল ও বার্তা সংরক্ষণের কড়া নির্দেশও দিয়েছে তারা। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বিরোধী দলের মুখের ভাষা স্বৈরাচারী, অভিযোগ বিএনপির। 24-এর অভ্যুত্থান ফরাসি বিপ্লবের মতোই, জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস। বেনজিরকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ চলমান, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গণ অভ্যুত্থান দিবস ঘিরে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই। 50 বছরের সহযোগিতার ভিত্তি গড়েছে ঢাকা বেইজিং, বললেন চীনা রাষ্ট্রদূত। তিস্তা প্রকল্প ও মিয়ানমার করিডোর নিয়ে আশাবাদ। এবং মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ চেয়ে রিট শুনানির আবেদন গ্রহণ। সংক্রামক ব্যাধি হাসপাতালের জমি 1 মাসের মধ্যে উদ্ধারের নির্দেশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ একাত্তরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে